ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি সাম বেসিক কনসেপ্টের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটার নাম ভলিউমেট্রিক অ্যানালিসিস, ওই টপিকটা নিয়ে ডিসকাস করব। দেখো, এই টপিক থেকে জেনারেলি প্রবলেম বেস কোশ্চেন আসে, ম্যাথামেটিক্যাল প্রবলেম দেয়, সেগুলো সলভ করতে হয়। শুধু তাই নয়, ভলিউমেট্রিক অ্যানালিসিস তোমাদের ক্লাস 11, ক্লাস 12-এ, ক্লাস বিএসসি, এমএসসি বিভিন্ন ক্লাসে প্র্যাকটিক্যাল পারপাস কাজে লাগবে। তাই আমি তোমাদের বলবো, প্রত্যেকটা পয়েন্ট তোমরা খুব ভালো করে খাতাতে লিখে রাখো, এবং আমি কিছু কিছু প্রবলেম করাবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের বিভিন্ন যে রেফারেন্স বুক আছে, সেখান থেকেও তোমরা প্রবলেম প্র্যাকটিস করবে। তাহলে আমি এখন শুরু করব ভলিউমেট্রিক অ্যানালিসিস এই পোর্শনটা। তবে এই পোর্শনটা পড়াতে আমার একের বেশি ক্লাস কিন্তু লাগবে। তাহলে তোমরা হেডিং করো ভলিউমেট্রিক অ্যানালিসিস। দেখো, এই ভলিউমেট্রিক অ্যানালিসিসের মধ্যে আমরা প্রথমে শিখব যে সলিউশন। সলিউশন কি? তোমরা তো সবাই ক্লাস 9-10-এ পড়ে এসেছো। ধরো, জলের মধ্যে একটু যদি সুগার অ্যাড করি, তাহলে কি তৈরি হয়? সুগার সলিউশন। আমরা বলি না, সুগার সলিউশন। আমরা ওয়াটারের মধ্যে একটু যদি সল্ট অ্যাড করি, তখন আমরা বলি সল্ট সলিউশন। বলি তো? তার মানে সলিউশন ব্যাপারটা আমাদের সবার জানা। আমি সেই সলিউশনটা কি একটুখানি লিখে দিচ্ছি। তাহলে এখানে লিখে রাখো সলিউশন। তাহলে সলিউশন দেখো, আমরা বলছি হোমোজেনিয়াস mixture of two components ব্র্যাকেটে বললাম সলিউট and solvent called solution. ক্লিয়ার? তাহলে দুটো কম্পোনেন্ট দুটো কি কি? একটা সলিউট আর একটা সলভেন্ট। এই সলিউট এবং সলভেন্টের হোমোজেনিয়াস মিক্সারকে আমরা বলছি কি? সলিউশন। ক্লিয়ার? এখানে কারোর কোনো প্রবলেম নেই। তাহলে এখানে আমি লিখছি, দেখো, সলিউশন ইকুয়াল টু, বললাম সলিউট প্লাস সলভেন্ট। সলিউট প্লাস সলভেন্ট, এটাই সলিউশন। তাহলে সলিউট কোনটাকে আমরা বলি? সলিউট, দেখো, সলিউট আমরা বলি যে কম্পোনেন্ট স্মলার প্রপোর্শনে প্রেজেন্ট থাকে, তাই না? সলিউশনের মধ্যে যে কম্পোনেন্ট খুব স্মলার প্রপোর্শনে প্রেজেন্ট থাকে, তাকে বলি আমরা সলিউট। তাহলে আমরা বলবো কম্পোনেন্ট হুইচ প্রেজেন্ট in smaller proportion in solution। আর
সলভেন্ট কোনটা না, যে কম্পোনেন্টটা গ্রেটার প্রপোর্শনে থাকে, বেশি থাকে। তাহলে এখানে কি বলছি, কম্পোনেন্ট হুইচ প্রেজেন্ট in greater proportion in solution। ঠিক আছে, তাহলে সলিউশনের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি, ইন সুগার সলিউশন। দেখো সুগারটা তো কম, তখন একটা চিনির সলিউশন করব। সেখানে অনেকটা জলের মধ্যে চিনি অল্প দেওয়া হয়। 1 কেজি চিনির মধ্যে 2 ড্রপ ওয়াটার দেওয়া হয় না, তো 100 ml ওয়াটারে 1 চামচ সুগার দেওয়া হয়, তাই না? তাহলে সুগারটা কি তোমার সলুট, আর ওয়াটারটা কি সলভেন্ট। তাহলে এখানে সুগার সলিউশন আমরা বললাম sugar is solute and water is solvent। ক্লিয়ার? তাহলে ভালো করে এই জায়গাটা বোঝো, টোটালটা লিখে নেবে কিন্তু। তাহলে আমরা বললাম, দেখো আমরা সলিউশনটা কি বললাম, আমরা সলিউশনটা বললাম যে হোমোজেনিয়াস মিক্সচার অফ 2 কম্পোনেন্টস। কম্পোনেন্ট কোনগুলো, সলুট অ্যান্ড সলভেন্ট, কল্ড সলিউশন। এখানে হোমোজেনিয়াস মিক্সচার ব্যাপারটা কি, ধরো এটা একটা সুগার সলিউশন আছে, এটা একটা সুগার সলিউশন আছে। তাহলে তুমি যেখান থেকে হোক, এখান থেকে যদি একটু সলিউশন নিয়ে নাও, তাহলে এর মধ্যে দেখো সুগার আর ওয়াটারের যা কম্পোজিশন, কম্পোজিশন মানে তাদের রেশিও, হ্যাঁ, পরিমাণ আর কি। এখানে সুগার আর ওয়াটারের যা রেশিও, তুমি যদি উপর থেকে একটু নাও, সেখানেও ওয়াটার আর সুগারের রেশিও সেম থাকবে বা কম্পোজিশনটা সেম থাকবে। তাই যেখান থেকে নেবে সব জায়গায় যেন কম্পোজিশন সেম হয়, সেই জন্য আমরা তখন তাকে বলবো হোমোজেনিয়াস মিক্সচার। নাহলে উপরের দিকে বেশি সুইট, নিচের দিকে কম সুইট, তাহলে কম্পোজিশন সেম হলো না, তাহলে হোমোজেনিয়াস হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, হোমোজেনিয়াস মিক্সচার অফ 2 কম্পোনেন্টস কল্ড সলিউশন। তাহলে ক্লিয়ার হলো এই জায়গাটা, সলিউশন ব্যাপারটা কি বোঝা গেল। এবারে দেখো, ধরো 2 সলিউশন আছে, হ্যাঁ, এখানে একটা সলিউশন আছে, এখানে একটা সলিউশন আছে। ধরো এখানে 100 ml সলিউশনের মধ্যে 20 গ্রাম সুগার দিয়েছো, আর এখানে 100 ml সলিউশনের মধ্যে তুমি 100 গ্রাম সুগার দিয়েছো। তাহলে কোন সলিউশনটা মোর কনসেন্ট্রেট হবে, কোন সলিউশন? এটা ধরো সলিউশন এ, এটা সলিউশন বি। তাহলে 100 ml সলিউশনে 20 গ্রাম সুগার আছে, আর 100 ml সলিউশনে 100 গ্রাম সুগার আছে। তাহলে কোন সলিউশনটা বেশি কনসেন্ট্রেট হবে, সলিউশন 1 না সলিউশন 2? কোন সলিউশন বেশি কনসেন্ট্রেট? তাহলে যেখানে 100 ml সলিউশনের মধ্যে যেখানে 100 গ্রাম সুগার আছে, সেটা বেশি তোমার কি হবে, কনসেন্ট্রেট। তার মানে এখানে কি হবে, বি সলিউশন ইজ মোর কনসেন্ট্রেট দেন এ, তাই না? বি সলিউশন ইজ মোর কনসেন্ট্রেট দেন এ। তাহলে আমাদের এইরকম সলিউশন অনেক আছে। তাহলে সেই সলিউশনের কনসেন্ট্রেশন আমরা কোন কোয়ান্টিটির মাধ্যমে এক্সপ্রেস করব,
সেইগুলো এখন আমি শেখাবো। কোন সলিউশনটা আমি বলছি ওটা কনসেন্ট্রেট, ওটা ডাইলুটেড, তাহলে কত কনসেন্ট্রেট, তার কনসেন্ট্রেশনটা কিভাবে এক্সপ্রেস করব, কোন কোয়ান্টিটির মাধ্যমে এক্সপ্রেস করব, সেইগুলো আমাদের ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব যে কনসেন্ট্রেশন of a solution can be expressed by the following term বা কোয়ান্টিটিস। তাহলে নাম্বার ওয়ানে আমরা বলছি, দেখো মোলারিটি, মোলারিটি এটাকে ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করা হয়। নাম্বার টুতে আমরা বলছি নর্মালিটি, একে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়। নাম্বার থ্রিতে আমরা বলছি মোলালিটি, একে স্মল এম দ্বারা ডিনোট করা হয়। নাম্বার ফোরে আমরা বলছি মোল ফ্র্যাকশন, একে এক্স দ্বারা ডিনোট করা হয়। নাম্বার ফাইভে আমরা বলছি পার্সেন্টেজ, দেখো পার্সেন্টেজ আবার তোমার ডাব্লু বাই ডাব্লু আছে, ডাব্লু বাই ভি আছে, আবার ভি বাই ভি আছে। ঠিক আছে, এগুলো আমরা দেখাবো। নাম্বার সিক্সে বলছি তোমার ফর্মালিটি, এগুলো আমাদের লাগে না, ফর্মালিটি। আর নাম্বার সেভেনে বলছি পিপিএম, পার্টস পার মিলিয়ন। এছাড়া আছে গ্রাম পার লিটার। এই নাম্বার ধরো এইটে বলছি গ্রাম পার লিটার, এটা তো আমরা অনেক সময় এক্সপ্রেস করি। তাহলে এই চ্যাপ্টারে আমরা সাধারণত পড়ব 1, 2, 3, 4, আর এখান থেকে একটুখানি পড়ব। এগুলো খুব একটা লাস্টেরগুলো আমাদের কাজে লাগে না। তাহলে এগুলো ভালো করে আমাদের শিখতে হবে, এখান থেকে কেমন কেমন প্রবলেম আসে সেগুলো ভালো করে জানতে হবে। তাহলে তোমরা জয়েন্ট এবং নিটের অনেক কোশ্চেন আনসার করে আসতে পারবে। তাহলে এখন আমি এটা মুছে দিলাম। তাহলে প্রথমে আমরা স্টার্ট করছি মোলারিটি অফ এ সলিউশন। ঠিক আছে, তাহলে নাম্বার ওয়ানটা আমরা পড়াচ্ছি মোলারিটি, ব্র্যাকেটে ক্যাপিটাল এম। দেখো মোলারিটি ব্যাপারটা কি, এটা আগে আমরা একটু লিখে দেব, তারপরে এখান থেকে কি কি প্রবলেম আসে, কেমন ধরনের প্রবলেম আসে সেগুলো আমরা করাবো। তাহলে প্রথমে তোমরা এখানে একটু লেখো যে নাম্বার অফ moles of solute which present in 1 liter or 1000 ml of its solution is called
molarity of the solution। ভালো করে দেখো, আমরা কি বললাম, নাম্বার অফ মোলস অফ সলিউট হুইচ প্রেজেন্ট in 1 liter or 1000 ml of its solution is called molarity of the solution। তাহলে কোনো একটা সলিডের সলিউশনে ওই সলিউটটা যত মোল আছে, ঠিক আছে, যত মোল, সেই নাম্বার হবে কি ওই সলিউশনের মোলারিটি। সেই নাম্বারটাকেই বলবো ওই সলিউশনের মোলারিটি। ক্লিয়ার? আমরা বললাম নাম্বার অফ মোলস অফ সলিউট হুইচ প্রেজেন্ট ইন 1 লিটার অর 1000 ml অফ ইট সলিউশন ইজ কল্ড মোলারিটি অফ দ্যাট সলিউশন বা অফ দ্য সলিউশন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা বলছি, দেখো একটা পয়েন্ট, যেমন বললাম এক্স মোলার solution means, x molar solution বলতে কি বুঝলাম? x molar solution means x mole of solute is dissolved in its 1 liter or 1000 ml of solution। তাই না? তাহলে এক্স মোলার সলিউশন ব্যাপারটা, এক্স মোলার সলিউশন মানে কি? তাহলে এক্স মোল সলিউট ইজ ডিজলভড ইন ইটস 1 লিটার অর 1000 ml অফ সলিউশন। তাহলে ওই সলিউশনের মানে ওই সলিউটের 1000 ml সলিউশনে সলিউটটা কত মোল আছে? এক্স মোল আছে। ডেফিনেশন দেখো, আমরা বলেছি নাম্বার অফ মোলস অফ সলিউট হুইচ প্রেজেন্ট বা ডিজলভ in 1 liter or 1000 ml of its solution is called molarity of the solution। তাহলে এখানে x মোলার, সলিউশনটা কত মোলার? x মোলার। তার মানে x মোল সলিউট ওই সলিউটের 1 লিটার সলিউশনে ডিজলভ আছে। x মোল সলিউট তার 1 লিটার সলিউশনে ডিজলভ আছে। এই জায়গাটা ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এই মোলারিটি, এটা কিন্তু টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। কেন বলো তো? এখানে লেখা আছে 1000 ml সলিউশনে বা 1 লিটার সলিউশনে যত মোল সলিউট ডিজলভ আছে। তাহলে সলিউশন মানে তো ভলিউম। তাহলে ভলিউম কি হয়? টেম্পারেচার এর উপর ডিপেন্ড করে। ভলিউম টেম্পারেচার উপর ডিপেন্ড করে, জানো? টেম্পারেচার বাড়লে ভলিউম বেড়ে যাবে। তার মানে ভলিউম অ্যাফেক্টেড হচ্ছে টেম্পারেচার দ্বারা, তার মানে মোলারিটিও কি টেম্পারেচার দ্বারা অ্যাফেক্টেড হবে। তাহলে এখানে আমরা লিখে রাখবো যে মোলারিটি ইজ এ টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি তাই না? কেন মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি? না, অ্যাজ ভলিউম অফ দ্য সলিউশন ডিপেন্ডস অন টেম্পারেচার। অ্যাজ ভলিউম অফ দ্য সলিউশন ডিপেন্ডস অন টেম্পারেচার, তাই তোমার মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এবারে লেখো ফর্মুলা
ফর ডিটারমিনেশন অফ মোলারিটি অফ এ সলিউশন। তাহলে মোলারিটি ব্যাপারটা আমরা শিখলাম। তাহলে একটা সলিউশনের মোলারিটি কিভাবে ডিটারমিন করা হয় সেটাও আমাদের শিখতে হবে, তাই না? তাহলে এটা ইউনিটারি মেথডেও করা যায়, কিন্তু আমরা ফর্মুলা বেস শেখাবো যাতে খুব সহজে কম সময়ে তোমরা আনসারগুলো করতে পারো। তাহলে তোমরা এখানে লেখো ফর্মুলা ফর ডিটারমিনেশন of molarity of a solution। ঠিক আছে, তাহলে এখানে এই ফর্মুলাটা মনে রাখবে, W ইকুয়াল টু এম ভি এস বাই 1000। কি বললাম? W ইকুয়াল টু MVS বাই 1000। দেখো, তাহলে এই ফর্মুলাটা যেন মাথায় থাকে, W ইকুয়াল টু MVS বাই 1000। এবার এখানে লিখে দেব W কি না, ওয়েট অফ দ্য সলিউট ইন গ্রাম, আর এমটা কি, মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট, ভিটা কি, ভলিউম অফ দ্য সলিউশন ইন ml, মিলিলিটারে, কিন্তু লিটারে হলে হবে না। আর এসটা কি, মোলারিটি অফ দ্য সলিউশন, সলিউশনের মোলারিটি অর্থাৎ স্ট্রেংথ ইন মোলারিটি। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাটা খুব ভালো করে জেনে রাখতে হবে। এবার আমি মোলারিটির উপর বেস করে 2 প্রবলেম করাবো, তোমরা ভালো করে দেখো, তাহলে শিখতে পারবে। তাহলে এখানে প্রথম প্রবলেম লেখো যে হাউ মেনি গ্রাম অফ NaOH is required to prepare 250 ml 0.1 molar NaOH সলিউশন। ঠিক আছে, তার মানে 250 ml 0.1 মোলার NaOH সলিউশন আমরা তৈরি করতে চাই। তার জন্যে কত গ্রাম NaOH রিকোয়ার্ড, এইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, দেখো, তাহলে ফর্মুলা আমরা কি জানি, W ইকুয়াল টু MVS বাই 1000। তাহলে এখানে এমটা কি, NaOH এর এম কত, NaOH, তাহলে সোডিয়াম কি 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তাহলে 40। ভিটা কত, 250 ml, আর এসটা কত, 0.1 মোলার। তাহলে এইগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি, 40 ইন্টু 250 ইন্টু 0.1, নিচে কত, 1000।
তাহলে পয়েন্ট আছে, পয়েন্টটা তুলে দিচ্ছি, এখানে 10 নামলো। তাহলে দেখো এটা এটা ক্যান্সেলড হয়ে গেল, এটা 4 আর 4 4 ক্যান্সেলড হয়ে গেল, তার মানে 1। তার মানে কত গ্রাম NaOH রিকোয়ার্ড হবে? 1 গ্রাম। দেওয়ার আমরা কি লিখব? 1 গ্রাম NaOH is required। ক্লিয়ার? তাহলে এরকম প্রবলেম এলে খুব সহজে তোমরা আনসার করতে পারবে। দেখো এখানে কিছুই নেই, খুব ইজিলি আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। আমি অ্যানাদার প্রবলেম একটা বলছি, দেখো লেখো কোশ্চেন 2, ইফ 1.8 গ্রাম glucose is dissolved in its 100 ml solution, then calculate molarity of the solution। ঠিক আছে, দেন ক্যালকুলেট মোলারিটি অফ দ্য সলিউশন। খুব ভালো করে এই জায়গাটা দেখো, আমরা দেখতে পাচ্ছি কত গ্রাম গ্লুকোজ ডিজলভ আছে? 1.8 গ্রাম গ্লুকোজ। কত ml সলিউশনে ডিজলভ আছে? 100 ml সলিউশনে। তাহলে ওই সলিউশনের কনসেন্ট্রেশনটা মোলারিটিতে কত, অর্থাৎ ওই কনসেন্ট্রেশনের মোলারিটিটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আমরা একটাই অস্ত্র দিয়েছি, ওই একটাই অস্ত্রে তোমাদের যুদ্ধ করতে হবে। তাহলে অস্ত্রটা কি ছিল? না, অস্ত্রটা ছিল W = mvs/1000। এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে S, or S = W × 1000, নিচে M × V। দেখো এখানে সব দেয়া আছে, W দেয়া আছে 1.8 গ্রাম, M গ্লুকোজের M কত আমরা জানি, C6H12O6, তাহলে 6 × 12 72, 1 × 12 12, আর 16 × 6 অক্সিজেন তো অ্যাটমিক ওয়েট 16, 96, দেখো 180। তাহলে এবার আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে লেখো S = W 1.8 × 1000, নিচে M কত 180 × V কত 100 ml। এটা ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হলো। তাহলে 1.8/18, তার মানে কি হচ্ছে তোমার 0.1, এইটা তার মানে ব্র্যাকেটে কি মোলার। স্ট্রেংথ বের করতে বলেছে, তাহলে স্ট্রেংথ কত 0.1 মোলার। তাহলে এখানে বলবো অতএব concentration of the solution equal to 0.1 মোলার, বা মোলারিটিতে বললে কত, মোলারিটি কত 0.1। শুধু মোলারিটি যদি বলতো 0.1, এখানে বলেছে ক্যালকুলেট মোলারিটি, তাহলে কি 0.1। তাহলে ক্লিয়ার? তাহলে মোলারিটি থেকে কোনো যদি কোশ্চেন আসে তাহলে খুব সহজে আমরা সেটা সলভ করতে পারবো। অ্যানাদার প্রবলেম আমি এখানে দেখাচ্ছি, দেখো কোশ্চেন 3, ক্যালকুলেট
মোলারিটি অফ পিওর ওয়াটার। এবারে দেয়া আছে ডেনসিটি অফ পিওর ওয়াটার ইজ 1 গ্রাম পার ml। দেখো তাহলে পিওর ওয়াটারের ডেনসিটি দেয়া আছে 1 গ্রাম পার ml, তার মানে 1 ml পিওর ওয়াটারের ওয়েট কত? 1 গ্রাম। তাহলে এখানে লিখব 1 ml ওয়াটার ওয়েট অফ, এখানে দিচ্ছি ওয়েট বা মাস অফ 1 ml ওয়াটার ইকুয়াল টু 1 গ্রাম। তাহলে মাস অফ 1000 ml ওয়াটার ইকুয়াল টু কি 1000 গ্রাম, তাই না? 1000 গ্রাম। তাহলে 1000 ml ওয়াটারের ওয়েট 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম ইকুয়াল টু মোল, নাম্বার অফ মোলস অফ ওয়াটার ইকুয়াল টু কি 1000/18। মলিকুলার ওয়েট তো 18, আরে মোল নাম্বার ইকুয়াল টু W বাই মলিকুলার ওয়েট। তাহলে W আছে 1000 গ্রাম, আর ওয়াটারের মলিকুলার ওয়েট কত? ওয়াটার তো 18, এই দেখো অক্সিজেন 16 আর 18, তাহলে এইটা যদি করি তাহলে এইটা তাহলে কত হচ্ছে 55.5। তাহলে 1000 গ্রাম ওয়াটার মানে কত মোল? 55.5 মোল। তাহলে এটা কত ml ওয়াটারের মধ্যে আছে? 1000 ml ওয়াটারের মধ্যে আছে। 1000 ml ওয়াটার মানে কি 1000 গ্রাম, আর 1000 গ্রাম মানে কি 55.5 মোল। তাহলে 55.5 মোল কত ml ওয়াটারের মধ্যে আছে? 1000 ml। তাহলে আমরা ডেফিনেশনে তো দেখেছি 1000 ml সলিউশনে যত মোল সলিউট আছে, তাহলে 1000 ml ওয়াটারে কত মোল ওয়াটার আছে? 55.5। তাহলে ওয়াটারের মোলারিটি কত? 55.5। তাহলে এখানে লিখে দেবে দেয়ারফর 1000 ml water contains 55.5 mole water. Therefore, molarity of pure water equal to 55.5. ক্লিয়ার? কিছুই নেই, সবাই এটা বুঝতে পারছো, সবাই এই প্রবলেমটা করতে পারবে। এবার আমরা সেকেন্ড কনসেন্ট্রেশন টার্মটা করাবো, ওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখো। তাহলে আমরা লিখছি নরমালিটি ব্র্যাকেটে ক্যাপিটাল N। তাহলে নরমালিটিটা কি আমরা লিখব আগের মতো, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট which dissolved in its 1 liter or 1000 ml of solution called normality of the solution। ঠিক আছে? তাহলে আগেরটাই ছিল নাম্বার অফ মোল, আর এখানে বললাম নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট। দেখো আগের ক্লাসে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করা শিখিয়েছিলাম, ঠিক আছে?
এখানে কিন্তু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিড বলছি। তাহলে যদি যত গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিড প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, তাহলে সেই নাম্বারই হবে কি ওই সলিউশনের নর্মালিটি। 1 লিটার বা 1000 ml সলিউশনে যদি এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট সলিড থাকে, তাহলে ওই সলিউশনের নর্মালিটি হবে এক্স। ক্লিয়ার? দেখো এখানেও সলিউশন কথাটা আছে, 1 লিটার বা 1000 ml সলিউশন, তার মানে সলিউশন মানে এখানে ভলিউম টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তার মানে নর্মালিটিও কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে মোলারিটি ছিল টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, আবার নর্মালিটিও টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। তাহলে এখানে আমরা লিখে দেব লাইক মোলারিটি নর্মালিটি অলসো এ টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। ক্লিয়ার? কেন না, অ্যাজ ভলিউম অফ দ্য সলিউশন ডিপেন্ডস অন টেম্পারেচার। অ্যাজ কি, অ্যাজ ভলিউম অফ দ্য সলিউশন ডিপেন্ডস অন টেম্পারেচার। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা বোঝা গেল, কিছুই নেই। তাহলে আগে শুধু নাম্বার অফ মোল অফ সলিড ডিজলভ ছিল, আর এখানে কি বললাম, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিড। ঠিক আছে, শুধু এইটুকু ডিফারেন্স। হ্যাঁ, তাহলে এটা আমি মুছে দিলাম। এবার লেখো যে ফর্মুলা ফর ডিটারমিনেশন অফ নর্মালিটি অফ এ সলিউশন। তাহলে এখানে দেখাচ্ছি, দেখো ফর্মুলা ফর ডিটারমিনেশন অফ নর্মালিটি অফ এ সলিউশন। ঠিক আছে, দেখো ফর্মুলা ফর ডিটারমিনেশন অফ নর্মালিটি অফ এ সলিউশন, তার মানে একটা সলিউশনের নর্মালিটি আমরা কোন ফর্মুলা দ্বারা মেজার করব সেটা আমাদের ভালো করে শিখতে হবে। তাহলে এখানে আমরা লিখব W ইকুয়াল টু EVS বাই 1000। আগে ছিল MVS, এখানে বললাম EVS বাই 1000। তাহলে এখানে একই, W ইকুয়াল টু কি ওয়েট অফ সলিড ইন গ্রাম, E ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিড, V ইকুয়াল টু ভলিউম অফ সলিউশন ইন ml, S ইকুয়াল টু এখানে মোলারিটি ছিল, এখানে নর্মালিটি মানে ব্র্যাকেটে এনটা দ্বারা এন নর্মালিটি। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। তাহলে আগের মতো এখানে আমি একটা প্রবলেম দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। লেখো কোশ্চেন 4 বললাম, প্রবলেম 4, হাউ মেনি গ্রাম অফ Na2CO3 is required to prepare 100 ml N/20 Na2CO3 solution।
ঠিক আছে, একদম সিমিলার প্রবলেম এইটা দিলাম। তাহলে এখানে দেখো, তাহলে আমরা দেখব কি ডাব্লিউ ইকুয়াল টু কি ইভিএস বাই 1000। তাহলে ই কত, ইকুইভ্যালেন্ট ওয়েট সোডিয়াম কার্বনেট আমরা দেখিয়েছি Na2CO3, এর আগে দেখিয়েছি 106/2 মানে 53, তোমরা করেছো। তাহলে এটা 53, ভলিউম কত 100, এস কত n/10 মানে 1/10, 1/10 মানে 0.1, তাহলে 1/10 আর নিচে কি 1000। তাহলে দেখো 1 1 1 1, তার মানে কত 0.53 গ্রাম। তাহলে কত গ্রাম Na2CO3 রিকোয়ার্ড হবে, 0.53 গ্রাম Na2CO3 উইল বি রিকোয়ার্ড। তাহলে ক্লিয়ার, এই জায়গাটা কারোর কোনো সমস্যা নেই। এবারে তোমরা লেখো যে রিলেশন বিটুইন নর্মালিটি অ্যান্ড মোলারিটি অফ এ সলিউশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলে দিলাম রিলেশন বিটুইন নর্মালিটি অ্যান্ড মোলারিটি। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। তাহলে আমরা এখানে বলছি দেখো নর্মালিটি ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মোলারিটি ইন্টু মলিকুলার ওয়েট। ঠিক আছে, এই রিলেশন কিন্তু, তাহলে কি রিলেশন, নর্মালিটি ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মোলারিটি ইন্টু মলিকুলার ওয়েট। অর আমরা এরকম ভাবেও লিখতে পারি নর্মালিটি ইকুয়াল টু জেড ইন্টু মোলারিটি। কি বললাম, নর্মালিটি ইকুয়াল টু জেড ইন্টু মোলারিটি। তাহলে জেডটা কি, অ্যাসিডের ক্ষেত্রে ফর অ্যাসিড জেড ইজ বেসিসিটি, মানে অ্যাসিডে যতগুলো রিপ্লেসেবল হাইড্রোজেন থাকে। ফর বেস জেড ইজ অ্যাসিডিটি, তার মানে বেসে যতগুলো ওইচ মাইনাস আয়ন থাকে, এগুলো তো শেখানো হয়েছে। ফর সল্ট জেড ইকুয়াল টু কি নাম্বার অফ ক্যাটায়ন ইনটু ইটস ভ্যালেন্সি, এটা লেখানো আছে দেখো, নাম্বার অফ ক্যাটায়ন ইনটু ইটস ভ্যালেন্সি। এগুলো সব দেখিয়েছি আগের ক্লাসটাতে, সেইটা জেড। তাহলে এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে। যেমন দেখো 1 মোলার H2SO4 সলিউশন ইকুয়াল টু 2 নর্মাল H2SO4 সলিউশন, 2 নর্মাল H2SO4 সলিউশন। ঠিক আছে, কারণ এর জেড কত 2, তাহলে মোলারিটি কত 1, তাহলে জেডটা 2, তাহলে নর্মালিটি হবে 2 ইন্টু জেড। ঠিক আছে, তাহলে এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে সবার, হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার লাগবে, তাহলে যে কোনো প্রবলেম তোমরা করতে পারবে। কনসেপ্ট না ক্লিয়ার থাকলে কোনো প্রবলেম করতে পারবে না। আমি এগুলো সব ফর্মুলা বেস শেখালাম, তোমরা যখন প্রবলেম করবে খুব ইজিলি আনসারগুলো করতে পারবে। এবার দেখো আমি একটা রিলেশন এখানে শেখাই, তোমরা এই রিলেশন থেকে দেখবে এমসে অনেকবার প্রবলেম এসছে, বইগুলো খুলে দেখবে তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে লেখো যে ইফ মাস পার্সেন্টেজ and density
of the solution is given, then molarity equal to percentage into 10D by molecular weight of solute। এই ফর্মুলা দিয়ে তুমি প্রবলেম করবে। আর নর্মালিটি ইকুয়াল টু পার্সেন্টেজ ইন্টু 10D নিচে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য সলিউট। এই ফর্মুলা দিয়ে প্রবলেম করবে, তাহলে আনসার সঠিকভাবে করতে পারবে। ঠিক আছে, আমি এখানে একটা প্রবলেম করাচ্ছি, তোমরা ভালো করে দেখো। বলছে ক্যালকুলেট মোলারিটি of 98% H2SO4 solution where mass percentage where specific gravity of H2SO4 is 1.5 gram per cc। স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে ডেনসিটি। হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটি মানে ডেনসিটি। তাহলে এখানে আমাদের বলেছে মোলারিটি, তাহলে মোলারিটি ইকুয়াল টু আমরা কি বের করব? আমরা বললাম পার্সেন্টেজ ইন্টু 10D বাই মলিকুলার ওয়েট। তাহলে পার্সেন্টেজ কত? 98, ডি কত? 1.5, আর মলিকুলার ওয়েট কত? 98, মলিকুলার ওয়েটও 98। তাহলে 98 ক্যান্সেলড হয়ে গেল, তাহলে কত পেলাম? 15। তাহলে কত মোলার হলো? 15 মোলার। অতএব 98% H2SO4 is 15 মোলার। ক্লিয়ার এখানে যেটা আছে? তাহলে এরকম প্রবলেম এলে খুব সহজে তোমরা করতে পারবে। এগুলো বইয়ে দেখবে অনেক বড় করে করা আছে, তোমার 2 পেজ লেগে যাবে, তুমি বুঝতেও পারছো না। সুতরাং আমি যে ফর্মুলা বেস যেমনভাবে শেখালাম সেইভাবে তোমাদের প্র্যাকটিস করতেই হবে, তাহলে যে কোনো কোশ্চেন খুব সহজে তার আনসার করতে পারবে। প্রবলেম পড়লে 30 সেকেন্ডের মধ্যে আনসার করে আসতে পারবে। আজ আমি এই পর্যন্ত রাখলাম। পরের ক্লাসে বাকি যে কনসেন্ট্রেশন টার্মগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব।